মন্দিরটা দেখে কি মনে হচ্ছে? দক্ষিণেশ্বরের কালী মন্দির, তাই তো? কিন্তু না, এটা দক্ষিণেশ্বরের কালী মন্দির নয়। তবে হুবহু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতোই দেখতে, একেবারে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কার্বন কপি। এটি হলো ব্যারাকপুরের কাছে টিটাগড়ে গঙ্গার পাড়ে অবস্থিত মহাশক্তি মা অন্নপূর্ণা মন্দির, যেটি তৈরি করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী তার স্বামী মথুরের প্রচেষ্টায়। এই ভিডিওটিতে থাকছে এই মন্দির আপনারা কিভাবে দর্শন করতে আসবেন, কিভাবে পুজো দেবেন, কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, এই সমস্ত কিছু। তাই ভিডিওটা পুরো দেখুন, তবেই জানতে পারবেন এই অন্নপূর্ণা মন্দির সংক্রান্ত যাবতীয় তথ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই ভালো ভালো ভ্রমণ ভিডিওর খবর পাওয়ার জন্য। এটি হলো শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের প্রধান প্রবেশদ্বার। বিটি রোডের দিক থেকে হলো এই প্রবেশদ্বার। এই মন্দির স্থাপনের তারিখ তোরণের ফলকে লেখা আছে 12ই এপ্রিল 1875 সাল। মেন গেট দিয়ে ঢুকেই সামনে নজরে পড়ল নবরত্ন মন্দির, একেবারে হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের অনুকরণে তৈরি। এমনকি রংটাও দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই। মেন মন্দিরের বাঁদিকে রয়েছে নাট মন্দির। মন্দিরের রেলিংয়ে বোর্ডে রামকৃষ্ণদেবের বাণী লেখা রয়েছে। ডান দিকে মন্দির চত্বরের সীমানায় একেবারে শেষ দিকে রয়েছে সেবায়িতদের ঘর ও অফিস ঘর। এই মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী ও তার স্বামী মথুরমোহন বিশ্বাস। এনাদের 3 পুত্র সন্তান ছিল, দ্বারিকানাথ, তৈলক্যনাথ ও ঠাকুরদাস। বর্তমান এই মন্দির পরিচালনা করছেন বড় পুত্র দ্বারিকানাথের নাতি শ্রী অশোক কুমার বিশ্বাস মহাশয়। তার কাছ থেকে জেনে নিলাম এই মন্দির সম্বন্ধে বেশ কিছু কথা। এক সময় জগদম্বা দেবী খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আদেশ করেছিলেন, তাদেরই এক মন্দির রয়েছে বারাণসীতে, সেখানে গিয়ে পুজো দিয়ে আসার জন্য। গঙ্গা পথেই যাচ্ছিলেন মথুরবাবু পুজো দিতে। হঠাৎ পথে দেবী অন্নপূর্ণার আদেশ পান এই স্থানে মন্দির গড়ার জন্য। তারপর তিনি ঠাকুরের সঙ্গে এবং জগদম্বা দেবীর সঙ্গে পরামর্শ করে এইখানে মন্দির করার সিদ্ধান্ত নেন এবং এইখানে 65 বিঘা জমি কেনেন এবং সেই জমির উপরই তৈরি হয় তার স্ত্রী জগদম্বা দেবীর ইচ্ছা অনুসারে এই অন্নপূর্ণা মন্দির। মন্দিরে মায়ের মূর্তিটি হলো সোনার এবং শিবের মূর্তিটি হলো অষ্টধাতুর এবং সিংহাসনটি হলো রূপোর। ভোগের জন্য জানাতে হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। যেদিন আপনারা ভোগ খেতে আসতে চান তার আগের দিন রাত্রি 7টার পর কজন ভোগ খেতে চান সেই সংখ্যাটা জানিয়ে দিলে ততজনেরই ভোগের ব্যবস্থা এখানে করা হবে। এখানে বসিয়ে খুব সুন্দরভাবে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এটি হলো মন্দিরের সোজাসুজি অবস্থিত নাট মন্দির। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রশস্ত এই নাট মন্দিরটি। এখানে ভক্তরা বসে ঠাকুরের নাম গান করতে পারেন
নাট মন্দিরের এক পাশে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবীর মূর্তি। মন্দিরটির দেওয়াল ও আর্চের কারুকার্য সত্যিই দেখবার মতো। এর কারুকার্যগুলি দেখে মনে হচ্ছে না যে এটি 150 বছরের প্রাচীন মন্দির। মন্দিরটি দেখে মনে হয় একেবারে সদ্য নির্মিত। এই মন্দিরের দেবী হলেন মা ভবতারিণী। পৌষ মাসে পুজো দেওয়ার জন্য ভক্তদের খুব ভিড় রয়েছে। তবে দক্ষিণেশ্বর মন্দিরের মতো এত ভিড় এখানে হয় না। এখানে এসে খুব শান্তিতে ধীরে সুস্থে আপনারা পুজো দিতে পারবেন। এখানে পুজো দেওয়ার সামগ্রী অর্থাৎ ফুল, মিষ্টি এ সবই পাবেন মন্দিরের পাশের এলাকার দোকান থেকে। সামনে ধূপদীপ দেওয়ার জায়গা রয়েছে। মায়ের কাছে ধূপদীপ জ্বালিয়ে আরতি করে নিচে নির্দিষ্ট স্থানে এই দীপ এবং ধূপ রেখে দিন। মন্দিরের কারুকার্যগুলি আবার একটু ক্লোজ থেকে আমরা দেখে নিই। মন্দিরের উত্তর দিকে রয়েছে অফিস ঘর। ভোগ প্রসাদ, মন্দিরের বিশেষ পুজো দেওয়ার ব্যবস্থা, দান সামগ্রী প্রদান, এই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য যোগাযোগ করতে পারেন মন্দির কমিটির অজয় কুমার বিশ্বাসের সঙ্গে। ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। অফিসের দেওয়ালের বোর্ডে রয়েছে মন্দিরের নাম ও ঠিকানা। এই জায়গাটি উত্তর 24 পরগনার ব্যারাকপুরের তালপুকুর এলাকায় অবস্থিত। মন্দিরটির ঠিক পশ্চিম দিকে অর্থাৎ গঙ্গার দিকে পথের দুপাশে রয়েছে 3টি করে 6টি শিব মন্দির। বাঁদিকের ব্লকে পরপর বাদিক থেকে রয়েছে প্রথমে শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দির, দ্বিতীয়টি শ্রী শ্রী কাম্বেশ্বর মন্দির, তৃতীয়টি হল শ্রী শ্রী কিন্নরেশ্বর মন্দির। এরপর ডান দিকের ব্লকে প্রথম মন্দিরটি হল শ্রী শ্রী কেদারেশ্বর, দ্বিতীয়টি হল শ্রী শ্রী কৈলাসেশ্বর এবং তৃতীয়টি হল শ্রী কপিলেশ্বর। একটু দূর থেকে সমগ্র মন্দির এলাকার ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা একটু দেখুন। কি সুন্দর, অসাধারণ। গাছের নিচে বসে এই মন্দিরের সৌন্দর্যটা উপভোগ করবার জন্য ও এখানকার দেবী মাকে দর্শন করার জন্য একদিনের ছুটিতে অবশ্যই একবার ঘুরে যেতে হবে এই অন্নপূর্ণা মন্দির। এখানে আসবার জন্য আপনাকে ট্রেন পথে আসতে হবে শিয়ালদাহ কৃষ্ণনগর লাইনে ব্যারাকপুর রেল স্টেশনে। সেখান থেকে টোটো বা অটোতে চলে আসুন মাত্র 2 কিলোমিটার দূরে এই তালপুকুরের অন্নপূর্ণা মন্দির দেখতে। এছাড়া হাওড়া মেন লাইনে শ্রীরামপুর স্টেশনে এসে সেখান থেকে টোটো বা অটোতে আসুন মানিকতলা এবং মানিকতলা থেকে ঠাকুরবাড়ি স্ট্রিট হয়ে চলে আসুন রাধাবল্লভ ঘাট। এই রাধাবল্লভ ঘাট থেকে গঙ্গা পেরিয়ে এপারে চলে আসুন রানী রাসমণি ঘাটে। আর রানী রাসমণি ঘাটের পাশেই রয়েছে এই অন্নপূর্ণা মন্দির। সড়ক পথে কলকাতা থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। বিটি রোডের ঠিক উল্টো দিকে অর্থাৎ মন্দিরের পশ্চিম দিকে রয়েছে প্রাচীন গঙ্গার ঘাট, নাম রানী রাসমণি ঘাট।
এই পবিত্র ঘাটে স্নান করে ভক্তরা পুজো দেন এই মন্দিরে। এখানে স্নান বা পূজার বিভিন্ন কাজ সম্পন্ন হয়। এদিক থেকেও মন্দিরে ঢোকার একটি পথ রয়েছে। যারা শ্রীরামপুরের দিক থেকে আসবেন তারা ওই দূরে যে ফেরিঘাট দেখা যাচ্ছে, শ্রীরামপুর থেকে এই ফেরিঘাটে এসে গঙ্গার ধার দিয়ে চলে আসুন এই রাসমণি ঘাটে। তারপর রাসমণি ঘাট থেকে আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করুন। শ্রীরামপুর রাধাবল্লভ ঘাট থেকে আধ ঘন্টা অন্তর অন্তর ফেরি সার্ভিস রয়েছে। এই মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মন্দিরের এক কোণে রয়েছে একটি ধ্যান কক্ষ। খুব নির্জন নিরিবিলি এই ধ্যান কক্ষ। রামকৃষ্ণ পরমহংসদেব যখন এইখানে আসতেন তিনি এই ঘরের মধ্যেই ধ্যানস্থ হতেন। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব মোট 4বার এসেছিলেন। তিনি প্রথম এসেছিলেন 12ই এপ্রিল 1875 সালে এই মন্দিরটি উদ্বোধন করবার জন্য। এছাড়াও পরপর আরও 3বার তিনি আসেন। মোট 4বার তার পাদস্পর্শ পড়ে এই মা অন্নপূর্ণা মন্দির এলাকায়। এই ধ্যানকক্ষের দায়িত্বে যিনি আছেন তার কাছ থেকে শুনে নিচ্ছি আমরা কিছু কথা। এখানে দাঁড়ালাম, শিবলিঙ্গ, 4জন অবস্থান করতেন। স্বয়ং শিব, তার মাথায় জবা দিলে অমঙ্গল, পিছনে অনেকে দেয় অমঙ্গল, সামনে দেয় অমঙ্গল, বামে দেয় অমঙ্গল। এই স্বয়ং লিঙ্গটা দেখেন তো গেছে পার্বতী দুর্গা অবস্থা। রামচন্দ্র দাস এখানকার রাজা, তার বাবার নাম বিদু দাস। তাদের বংশধর ওই একজন এখানে আছে মেজো কাকা, খুব ভালো, অজয় বিশ্বাস। বড় কাকা ছিল অশোক বিশ্বাস, ছোট সুমিত বিশ্বাস, 3জন শেষ। ইনি মারা গেলে আর একটা শরীর আসবে, মধুর বিশ্বাসের 7টা শরীর এই মন্দিরটাকে তারা। জগদম্বার মনে ইচ্ছা আমি একটা শিব শক্তি অন্নপূর্ণা মন্দির করব। মাকে জানিয়েছে রানীমা। রানীমা টাকার ঘরে মেয়ে, আর একটা নাম আছে ওনার জেলে বউ। ওই সময় 1875 সালে যত নদী এখানকার গঙ্গা টঙ্গা সব জেলেদের মাছ ধরার মৌকুব পর্যায়ে করে। আজও চলতেছে, কাউকে পথ দিতে হয় না, নদীতে মাছ ধরবে। তাই উনি আরেকটা নাম দিয়েছে জেলে বউ। উনি চাষার ঘরের মেয়ে, ওনার বাবা চাষ করছে, কিন্তু বিয়ে হলো রাজ পরিবারে। এখন জগদম্বা রাজকন্যা অন্নপূর্ণা মন্দির করতে গেলে সেই সময় 4 কোটি, আজকে 100 কোটি হবে না এরকম একটা মন্দির করতে গেলে। রাজার মেয়ে, কিন্তু রানীমা দিচ্ছে যে কাশী বিশ্বনাথ ধামে শিব শক্তি অন্নপূর্ণা আছে, জগদম্বা চল আমরা দেখে আসি কেমন। যাচ্ছে নৌকায়, গাড়ি ঘোড়া চলে না। ওখানে সন্ধ্যেবেলায় ঝড় বৃষ্টি, নৌকা ডুবে যায়। বলে রানীমা থাক, আজকে রাত, কালকে সময় দিল। ওই রাত্রি অন্নপূর্ণা দেবীর সামনে তোরা কেউ কাশী বিশ্বনাথ ধামে যাবি না, গঙ্গার ধারে আমার শিব শক্তি অন্নপূর্ণা মন্দির কর। সব আদেশ হয়ে গেল। রামকৃষ্ণদেব ডান হাত, রানীমা বাম হাত মধুর বিশ্বাস, দুজনের উপর দক্ষিণেশ্বর এটা ছেড়ে দিলাম রানীমা। কিন্তু উনি সুসময় নেই, মন্দিরের পরে আজই মারা গেছেন। রামকৃষ্ণদেব আসেন 4বার এসেছিল। প্রতিষ্ঠা দিবসে এসেছিল, আর প্রথম পুজো করতে এসেছিল, আর পুরুদুরাতে এসেছিল। গঙ্গায় দক্ষিণেশ্বর থেকে নৌকায় করে, গাড়ি ঘোড়া চলে না। 1875 আর 2024 শরতের আগে কথা, বনে জঙ্গল চারিদিকে। তাই উনি নৌকার থেকে নেমে এই বেলতলায় এসে বসেছিলেন। ওনারই বেলগাছ, আয়লা ধরে পড়ে গেছে, ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা লাগান। এটা সেই বেলগাছ না, এনার এই বেলগাছটা 14 বছর আয়লা ধরে কত লাগান। ওনার বেলগাছ হয়ে গেছে, উনি ওখানে জব করতেন, নিরিবিলি এই ঘরটা।
এতক্ষণ আপনারা মা অন্নপূর্ণা দেবীর মন্দিরের ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।